দীর্ঘ ৮ বছর পর নিজের স্ত্রীকে ডিভোর্স দেওয়ার জন্য জাপান থেকে বাড়িতে আসলাম। আমি বাড়ির বড় ছেলে। আমার নাম আফনান নফ মির্জা। বাড়ির সবাই কিছুটা দুশ্চিন্তায় আছে। হয়তো তাদের ধারণা তারা তাদের বড় ছেলেকে সঠিক শিক্ষা দিতে পারেনি। আমি পরিবারের বড় ছেলে। ৮ বছর আগে নিজের স্ত্রীকে পছন্দ হয়নি বলে নিজের স্ত্রীর মুখ না দেখে রাগ করে বিদেশ পাড়ি জমিয়েছিলাম। পরিবারের সাথে আমার তেমন কোনো যোগাযোগ ছিল না। এত বছর পর নিজের স্ত্রীকে ডিভোর্স দিব সেজন্য পরিবারকে রাজি করিয়ে আজ দেশে আর ফিরছি। পরিবারের কেউ প্রথমে রাজি ছিল না, কিন্তু আমি আমার নিজের সিদ্ধান্তে এতটাই অটল ছিলাম যে অবশেষে বাধ্য হলাম আমি আমার পরিবারকে আমার সিদ্ধান্ত মেনে নিতে। দীর্ঘ 10 ঘন্টা জার্নির পর বসুন্ধরা আবাসিক এলাকায় গাড়ি থামলো আমার। গাড়ি থামতে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা 2 জন ইউনিফর্ম পরা সিকিউরিটি গার্ড তড়িঘড়ি করে এসে আমার গাড়ির দরজা খুলে দিল। আমি ধীর পায়ে গাড়ি থেকে নামলাম। হাতের কোটটা গুছিয়ে পড়লাম, চোখের কালো সানগ্লাস পরলাম। মুখে খুব ভয়ঙ্কর গভীরতা আর চোখে এক রাশ অভিমান। চোখ ঘুরিয়ে দেখলাম বাড়ির কেউই আমাকে নিতে আসেনি। আমার বুকটা কেমন ধক করে উঠলো। হঠাৎ নিজের জেদের কথা মনে পড়তেই নিজেকে শক্ত করলাম। কিছু দূর এগিয়ে যেতে দেখি ছোট বোন মিম দৌড়ে আসলো। ভাইকে শক্ত করে জড়িয়ে ধরলো। তা দেখে আমার ঠোঁটের কোণায় হাসি ফুটলো। আমি জানতাম আর কেউ না আসলো আমার পিচি বোন ঠিকই আসবে। ভালো আছিস ভাইয়া? জানিস তোকে আমি কত মিস করেছি। প্রতিদিন মা অপেক্ষায় থাকতো তুই হয়তো একটা কল করবি, কিন্তু এই 8 বছরে একবারও কল করলি না জানিস। এজন্য মা রোজ কাঁদতো। এত রাগ তোর মায়ের ওপর? এবার অন্তত রাগ কমা ভাইয়া। আমার হাসি মুখটা গম্ভীর হয়ে উঠলো। না, কারণ মা বলেছিল ওই মেয়েকে ডিভোর্স না দিলে মাকে যেন আর মা বলে না ডাকি। এসব কথা রাগ বনু। এবার বলতো ওই পরিবারের সবাই এসেছে তো, মানে ওই মেয়ের পরিবারের সবাই? না ভাইয়া, এখনো আসেনি, তবে এসে পড়বে হয়তো। আপুর কথাগুলো শুনে কেন জানি আমার খুব রাগ হচ্ছে। আচ্ছা, ওই মেয়ের পরিবার তাদের মেয়েকে আমার ঘাড়ে চাপাতে চাচ্ছে না তো? মনে মনে এটাই ভাবলাম। তারপর আমার ছোট বোন বলল, কিরে ভাইয়া এমন রেগে যাচ্ছিস কেন? চল ভিতরে চল। আমি আর কথা না বাড়িয়ে বাড়ির ভিতরের দিকে এগিয়ে গেলাম। পিছনে তাকালাম না একবারও। হাতের ইশারায় গার্ডদের বললাম ট্রলি ব্যাগগুলো রুমে রেখে আসতে। বাড়ির ভিতরে ঢুকতে পরিবারের কারোর সাথে কথা না বলি সোজা গিয়ে বসলাম সোফায়। এই দৃশ্য দেখে আমার বাবা কিছুটা ক্ষুব্ধ হলেন। তার চোখের দৃষ্টি ধীরে ধীরে কঠোর হতে লাগলো। স্বামীর এমন দৃষ্টি দেখে ভয়ে কেঁপে উঠলেন আমার মা। এই কয়েক বছরে ছেলের চিন্তার শরীর যেমন দুর্লভ হয়ে পড়েছে, মনও তেমনই ঠুনকো হয়ে পড়ে গেছে আমার মায়ের। কিন্তু হঠাৎই গড় কাঁপিয়ে আমি চিৎকার করে বললাম, মা কই? আসছে না কেন ওই মেয়ে? দেখো আমি কিন্তু কোনো নাটক চাই না। আমি স্পষ্ট করে বলছি আমি ডিভোর্স দিতে দেশে ফিরেছি। না হলে কোনো ইচ্ছাই ছিল না এই দেশে ফেরার। তোমরা আমার সাথে যা করেছো তা আমি আজও ভুলিনি। সবার নিস্তব্ধতার মধ্যে আমার বাবা গম্ভীর গলায় বেশি এলো, ভদ্রভাবে কথা বলো আফনান। বড্ড অভদ্র হয়ে গেছো তুমি দিন দিন। এতটা অভদ্র আমাদের পরিবারে আর কেউ হয়নি কখনো। আমি কিছু বলতে যাব তার আগে একটা কণ্ঠ বেশি এলো, আমরা এসে গেছি, সো দ্রুত পেপার বের করো, সাইন করে দেবে আমার মেয়ে। তবু অভদ্রের মতো চিৎকার করো না। এমন কথা শুনে সবাই পিছন ফিরে সদর দরজার দিকে তাকালো। আমি পিছন ফিরে এক অপূর্ব রমণীকে দেখে আমার হাতটা আটকে গেল। কেমন যেন দমটা বন্ধ হয়ে আসতে লাগলো। এই কে এত সুন্দর রমণী? বাড়ির চারপাশটা ভরে উঠলো। বোঝা যাচ্ছে কেউ যত্ন করে মেয়েটাকে সাজিয়েছে, যা জাপানের বড় বড় বিউটিশিয়ানদের কাছেও হার মানবে। রমণীর এমন রূপ দেখে আমি আস্তে আস্তে রমণীর দিকে এগিয়ে যেতে লাগলাম। রমণী এতক্ষণে নিজের বাবার মুখের দিকে একদিনে তাকিয়েছিল। শুরু থেকে এই বিয়ে সে করতে চায়নি, তাহলে কেন তার বাবা তাকে এমন কলঙ্কের বন্ধনে আটকে দিল? এমনকি তার স্বামী কেমন দেখতে সেও জানতো না, শুধু জানে তার বাবা 8 বছর আগে তার বিয়ে দিয়েছিল বন্ধুর ছেলের সাথে। তার দিকে তাকিয়ে আমি কিছু বুঝে না উঠে তার হাতটা আমি ধরে ফেললাম, কারণ সে দেখতে এতটাই সুন্দর ছিল। ঠিক সে বুঝতে পারছে না কে এই ছেলে যে সবার সামনে তার হাত ধরেছে। পাশ ফিরে নিজের বাবার দিকে তাকাবে তার আগে একটা অস্থির কণ্ঠ বেশি এলো, তুমি কি আমার বউ? মানে বেশ কিছুক্ষণ হয়ে যাবার পরও রমণীর কাছ থেকে কোনো উত্তর না পেয়ে আমার আরো অস্থির হয়ে উঠলাম। এতটা অস্থির হয়ে উঠলাম যে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। মনে হচ্ছে এই প্রশ্নের উত্তর না পেলে মরেই যাব, দম বন্ধ হয়ে যাবে আমার। নিজের ছেলের এমন অবস্থা দেখে খানিকটা হাসলেন আমার মা। দেখতে লাগলেন তার ছেলে আর কতটা পাগলামি করতে পারে। আমি কারো কাছ থেকে কোনো উত্তর না পেয়ে নিজের মার দিকে অসহায় দৃষ্টিতে তাকালাম, যেন বললাম, মা তুমি কি বলবে এই মেয়ে? না হলে কিন্তু অকালই তোমার ছেলে এই মেয়ের হলদের রূপে দেখে মারা যাবে। আমার মা শুধু হ্যাঁ বোধক মাথা লাড়লেন। তার মানে আমি বুঝতে পারলাম যে আমি যা ভাবছি তাই সত্যি। নিজের মায়ের থেকে উত্তরটা পেয়ে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। জোরে জোরে শ্বাস টানতে লাগলাম। এতক্ষণ পর হয়তো হারিয়ে যাওয়া প্রাণটা ফিরে এলো। তারপরে আমার আর কোনো দিকে খেয়াল নেই। আমি রমণীর 2 হাত ধরে বললাম, এত দেরিতে কেন আসলে বউজান? জানো তোমার প্রেমিক পুরুষ তোমার অপেক্ষায় ছিল, ওই যে একটু ছুঁয়ে দিবে বলে। বাড়ির সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমার বাবা রনি মির্জা ভেবে পেল না তার ছেলে কেন এমন করছে। আচ্ছা ছেলে পাগল হয়ে গেল না তো? তবে একটা চিন্তা তার মাথায় ঘুরপাক খেতে লাগলো। যে মেয়েটার জন্য তার ছেলে স্ত্রীর মুখ না দেখে বিদেশ চলে গিয়েছিল, সে মেয়েটাই এই মেয়েটা নয় তো? তারপর আমি মেয়েটাকে নিয়ে রুমে আসলাম। হ্যাঁ, এই মেয়েটার জন্যই নিজের বউকে অস্বীকার করেছিলাম আর 8 বছর দেশের বাইরে ছিলাম।
এইটুকু বলি কপালে চুমু দিলাম। বাইরে থেকে আমার বাবা মানে মেয়ের বাবা চিৎকার করে ডাকছে, সে কোনোভাবে এই ছেলের সাথে তার মেয়ের সংসার করতে দিবে না। আমার ব্যবহারে অপূর্ব চেহারা রমণীর রাগে মুখটা লাল হয়ে উঠল। প্রচন্ড রাগ ঘৃণা হচ্ছে এই লোকটার প্রতি। কম লোকের কথা শুনে নিয়ে 8 বছরে সে বারবার ওয়েট করেছে লোকটা হয়তো তাকে মেনে নিবে, কিন্তু লোকটা ফিরেও তাকায়নি। তাহলে আজ কেন এমন নাটক করছে, নাকি আমার রূপ দেখে পাগল হয়ে গেছে এই লোক? যদিও আমি এই লোককে ডিভোর্স দিব, কোনোভাবেই সংসার করা সম্ভব না, কারণ লোকটার প্রতি গত 3 বছরে ধরে ঘৃণা জমে গেছে, যা চাইলেও সহজে ভালোবাসায় পরিণত হবে না। তাই জোর করে ধাক্কা দিতে লাগলাম আমি। মেয়েটার নাম ছিল সিগ্নতা। সে কোনো উত্তর না দিয়ে সোজা রুমের দরজা খুলে রুমের বাহিরে এলো। সেখানে তার বাবা দাঁড়িয়েছিল। সে বাবার বুকের ভিতর মাথা গুঁজে কান্না বেজে কণ্ঠে বলল, বাবা আমি আর পারছি না, আমি আফনানকে ডিভোর্স দিতে চাই। আমি পেছন থেকে বললাম, সিগ্নতা প্লিজ এভাবে চলে যেও না, আমি সত্যিই তোমায় ভালোবাসি। সিগ্নতার বাবা আমার বাবাকে বলে উঠল, বন্ধু খুব খুব শখ করে তোর ছেলের কাছে মেয়েকে বিয়ে দিছিলাম, কিন্তু তোর ছেলে যে শখ পূরণ করলো তাই আমার মেয়েকে নিয়ে আমি চলে গেলাম। আর একটা কথা শুনে রাখ, আজ আমার ছেলের বিয়ে, তাই তোর ছেলে যদি আমার বাড়িতে গিয়ে কোনো ঝামেলা করে তাহলে সোজা তাকে জেলে পাঠাবো, মনে রাখিস। আমি কিন্তু এখনো ঠিক আগের মতনই আছি, নিজের কথার দাম দিতে জানি, আর শত্রুর চোখে চোখ রেখে জবাব দিতেও জানি। আমার মা এগিয়ে এসে 2 হাত সিগ্নতার হাত ধরে বলল, কণ্ঠ কাপা কেঁপে উঠলে বলল, তুমি যেও না মা, আমার মনে হয় আফনান তোমাকে সত্যিই ভালোবাসে। সিগ্নতা কাপা ঠোঁটে তাচ্ছিলের হাসি এসে বলল, ভালোবাসে? এটাকে আপনি ভালোবাসা বলছেন? দীর্ঘ 8 বছর একটা পুরো সময় আমি শুধু অপেক্ষা করেছি, বুক বেঁধে ভেবেছি সে ফিরবে, একদিন অন্তত একটা খবর নেবে, কিন্তু সে তো নিখোঁজ হয়ে গেল আমার জীবন থেকে, সমস্ত দিগন্ত থেকে। এখন সে এসে বলে ভালোবাসে? আচ্ছা আন্টি একটু ভাবুন তো, যদি আমার জায়গায় আপনার মেয়ে মিম থাকতো, আপনার নিজের মেয়ে যদি এমনভাবে উপকৃত হতো, তাহলে কি তাকেও আপনি এমন কাপুরুষের সঙ্গে জীবন কাটাতে পাঠাতেন? আমার মা চুপ করে দাঁড়িয়ে রইলেন, মুখ নিচু করে ফেললেন। নিজের ছেলের কাজের জন্য একরাশ লজ্জা আর অপমান তার বুকটা চেপে ধরেছে। আমি দরজা খুলে বললাম, বাবা আমি আমার ওয়াইফকে কোথাও নিয়ে যেতে দেব না। আমার অবস্থা দেখে ঘরের সবাই স্তম্ভিত হলো, কেউ কিছু বলতে পারছে না। সময় যেন থমকে গেছে, কেবল আমার আর্তনাদ বাতাসে ভাসছে। সিগ্নতাকে নিয়ে বাড়ির ফিরতে সিগ্নতার মা দৌড়ে এসে জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলে মেয়েকে নিয়ে? সিগ্নতার বাবা কড়া কণ্ঠে বললেন, আফনানদের বাড়িতে গিয়েছিলাম ডিভোর্সের ব্যাপারে কথা বলতে, তবে এই নিয়ে আর কোনো আলোচনা হবে না, কারণ দেয়ালেরও কান আছে। বলেই তিনি সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উপরে উঠতে লাগলেন। হঠাৎ পেছনে ফিরে কঠিন সুরে বললেন, অনুষ্ঠান তো শেষ, এবার সবাইকে যার যার রুমে যেতে বলো, আমি যেন কারোর গলার আওয়াজ বাইরে থেকে না পাই। সিগ্নতা কোনো কথা না বলে নিচের রুমে গিয়ে দরজা আটকে কাঁদতে লাগলো। এতটা কাঁদলো যে ওর হেঁচকি উঠে গেল। কিছুক্ষণ পর আল্লাহর দরবারে মিনতি করে বলল, হে আল্লাহ, তুমি তো সব দেখেছো, তুমি তো জানো কে কি করেছে, কার ইচ্ছায় কি কি ঘটেছে, তুমি শুধু আমাকে ধৈর্য দিও হে রব, আমি যেন ভেঙে না পড়ি। সিগ্নতায় আরো কান্না আসছিল, কিন্তু ও চুপ করে রইল, বুকের ভিতর কান্না চাপা শুধু চেপে ধরলো। পরের দিন দুপুরে সিগ্নতার ভাইয়ের বিয়েতে বিয়ে বাড়িতে সবাই সিগ্নতার দিকে তাকিয়ে আছে, কারণ মেয়েটা নামের মতোই সিগ্ন দেখতে, এতটা রূপবতী যে নারী পর্যন্ত নারীকে দেখে ক্রাশ খাবে। আজ সিগ্নতার পরনে লাল রঙের একটা কাঁথান শাড়ি, সাথে করা মেকআপ, চুলগুলো ছেড়ে রাখা, আর তাতে একগুচ্ছ লাল গোলাপ দেওয়া। বিয়ে বাড়ির এত আনন্দ, হাসি ঠাট্টা, গানের সুরের মাঝেও সিগ্নতার বুকের ভেতরটা হঠাৎ যেন কেঁপে উঠলো। এত আলো, এত লোকের ভিড়ে তবুও যেন ওর মনে হলো একটি অভয়ঙ্কর দৃশ্য ওকে গিলে খাওয়ার জন্য তাকিয়ে আছে, ঠিক যেমন করে গৃহহীন জঙ্গলে বাঘ তার শিকারের দিকে তাকিয়ে থাকে, নীরব অথচ রুশরাদ্ধ করা দৃষ্টিতে। সিগ্নতার অসহায়ের মতো চারপাশে তাকালো।